ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। এই স্বেচ্ছাশ্রম কারা দেবে? এই স্বেচ্ছাশ্রম তাহলে তো যোগ্য অযোগ্য যদি আইডেন্টিফাইডই হয়ে যায়, মানে সেটা যদি সেপারেশনই হয়ে যেত, তাহলে তো সুপ্রিম কোর্ট যা যোগ্যগুলোকে রেখে দিত, অযোগ্যগুলোকে বাদ দিয়ে দিত। এই আইডেন্টিফাইড হয়নি। আপনি যাকে মুখ্যমন্ত্রী বলতে পারবেন যে কারা কারা যোগ্য? তাহলে যে অযোগ্য সেও কি পড়াবে? ট্রিটমেন্ট হতো, গাছ, ল্যাম্পপোস্ট, দড়ি, বাঁশ এসব ব্যবহৃত হতো। ও এইগুলো থেকে যাতে ওর ছাড়া দালালরা কিছুদিন এই ট্রিটমেন্টের শিকার না হয়, সেই জন্য ও বেসিক্যালি কিছুটা বিষয়টা ডেফার করলো, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আমি বলছি আপনাদেরকে পুরো ঢপবাজি দিচ্ছে। আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। ও এটা স্বগতোক্তির মতো বলে রেখে দিল, আগামী কাল মামলা আছে, কেউ ওকে বাঁচাতে পারবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে যাবে যাবে, সেই জন্য ও কি করেছে, নিজে শুধু জেলে যাবে না, আজকে ইচ্ছা করে এটা করে বেসিক্যালি তাদেরকেও একসাথে জেলে নিয়ে যাওয়ার ধান্দা করছে। বেকার রয়্যাল বেঙ্গল টাইগারকে কেন সমাজের রেখে দেওয়া হবে, ছেড়ে রাখা হবে? যে কোনো সময় হালম করে যে কোনো মানুষকে খেতে পারে। ফলে এরকম লোক, যে হিংস্র জীবকে একদম খাঁচার বাইরে রাখা উচিত নয়, ওকে ইমিডিয়েট খাঁচা ভরে দেওয়া উচিত, কারণ ও হিংস্র হয়ে উঠেছে। অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের পক্ষ থেকে যে ওই রাম মন্দিরের রায়টি আপনি না মেনে একবার দেখিয়ে দিন, দেখি কত বড় আপনি হরিদাস পাল। আর আপনি মানবেন না, না মানবেন, ঘাট চেপে ধরে জেলে ভরে দেবে। যদি বা আশা ছিল কিছুটা ক্ষীণ হলেও, যদি কোনো আশা ছিল না এর সাথ, ও মুখ্যমন্ত্রী আজকে মোটামুটি তার 12টা বাজিয়ে দিয়েছে। ওটা তোমার বাবার টাকা না, ওটা জনগণের ট্যাক্সের টাকা। আমি পুষিয়ে দেবো। তুমি কোন হরিদাস পাল? ওকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ওকে ক্লারিফিকেশন দিল, তুই কোন হরিদাস পাল রে বাবা? তোকে এসে বুঝিয়ে দিয়ে যাবে, হাত জোর করে দাঁড়াবি। যদি বলতেন যে হ্যাঁ ওই প্রতিটি ওএমআর আমাদের ওএমআর, চিৎকার করে করে যারা যোগ্যদের পক্ষে ছিলেন তারা যদি চিৎকার করে করে বলতেন প্রথম থেকে, তাহলে এই পরিণতি হয়তো বা হতো না। ফিরদৌস শামীম বলছেন? হ্যাঁ বলছি। মুখ্যমন্ত্রী তো আজকে রীতিমতো তিনি বললেন আপনারাই নাকি চাকরি খেয়েছেন, আপনারা যোগ্য অযোগ্য দুটোকে গুলিয়ে দিলেন, কি বলবেন? এটা এই রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট করে হয়েছিল রাজ্য সরকারের তৈরি করা আইন মোতাবেক। সেই আইনে ওএমআর শিট কতদিন রাখতে হবে তা সেই নিয়ে বলা আছে যে 1 বছরের জন্য ফিজিক্যাল ওএমআর শিট রাখবে, তারপরে আর মিরর ইমেজ বা রাখতে হবে কি হবে না সেই নিয়ে সাইলেন্ট। রাইট টু ইনফরমেশন অ্যাক্টে বলে 20 বছর মিনিমাম আপনাকে তথ্য রাখতে হবে। তাহলে তুই যদি 20 বছর তথ্য রাখার ওএমআর শিট রাখার আইন থাকতো, তাহলে ওএমআর শিট দেখিয়ে এদের চাকরি বেঁচে যেত। আসলে রাজ্য সরকারটি অযোগ্য, যে আইন তৈরি করতেই জানে না, যার ফলে আসলে জানে না নয়, এরা বেসিক্যালি ইচ্ছাকৃতভাবে এই ধরনের আইন তৈরি করে যাতে দুর্নীতির পথ প্রশস্ত হয়। এরকম একটি আইন তৈরি করে তারপরে একদম প্রথম ধাপ থেকে বেআইনি কাজ করতে শুরু করেছে, এবং এই যে অর্থ নেওয়ার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু তাই নয়, আজকের যে সভা রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন, সেটিতে যা যা বলেছেন সবগুলোই হলো আদালত অবমাননাকারী প্রতিটি কথাবার্তা। তার কারণ আদালত অলরেডি সার্ভিস টার্মিনেট হয়েছে সকলের, আদালত সিলেকশন প্রসেস ক্যান্সেল করে ফ্রেশ সিলেকশন প্রসেস কন্ডাক্ট করতে বলেছে। যারা আইডেন্টিফাইড চিহ্নিত অযোগ্য তাদের পয়সা ফেরতের কথা বলেছে। আর কলকাতা হাইকোর্টের রায় কিন্তু সুপ্রিম কোর্টে আপিল রয়েছে। কলকাতা হাইকোর্টের রায়ে বলেছিল যে যারা অযোগ্য, যারা আইডেন্টিফাইড অযোগ্য, তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারবে। মুখ্যমন্ত্রী আজকে যাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারবে, মুখ্যমন্ত্রী বলছেন আমি তাদের নিয়েও ভাববো। রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে আজকে যা যা বলেছেন সব হচ্ছে আদালত অবমাননাকারী কথাবার্তা। এবং শুধু তাই একটা না, জিনিস বলছে আজকে পাস পর্যন্ত নাকি বিক্রি হয়েছে, অভিযোগ করেছে ওখানকারই চাকরিহারারা। মুখ্যমন্ত্রী সবাই যাবার পাস, যে পাস 500 টাকা করে নাকি বিক্রি হয়েছে, তারা অভিযোগ করেছে, কি বলবেন? দেখুন আজ এই রায়ের পরেও যারা ভাবছেন যে মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টের উপরে, আমি জানি না তারা তিনি কোন ভাবনা ভলেন্টিয়ারের থেকে কথা বলেছেন, ভলেন্টিয়ার চাকরি বলেছে। হ্যাঁ, স্বেচ্ছাশ্রম দেবেন।
আচ্ছা, একজন শিক্ষক তিনি স্বেচ্ছাশ্রম দেবেন কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, ইভেন এই রায়ের পরে যদি কেউ স্বেচ্ছাশ্রমও দিতে চান, তাহলে এই শিক্ষকরা ইভেন স্বেচ্ছাশ্রমও দিতে পারবেন না। তার কারণ হচ্ছে সেটা আইন মোতাবেক হতে হবে। এই স্কুলগুলো পরিচালনা করে কে? স্কুল ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটর। তিনি কেন রাজ্য সরকার যে সার্ভিস, সুপ্রিম কোর্ট যার সার্ভিস টার্মিনেট করে দিয়েছে, তার কাছ থেকে কেন স্বেচ্ছাশ্রম নেবে? প্রথম কথা। দ্বিতীয় কথা, এই স্বেচ্ছাশ্রম কারা দেবে? এই স্বেচ্ছাশ্রম তাহলে তো যোগ্য অযোগ্য যদি আইডেন্টিফাইডই হয়ে যায়, মানে সেটা যদি সেপারেশনই হয়ে যেত, তাহলে তো সুপ্রিম কোর্ট যা যোগ্যগুলোকে রেখে দিত, অযোগ্যগুলোকে বাদ দিয়ে দিত। এই আইডেন্টিফাইড হয়নি। আপনি যাকে মুখ্যমন্ত্রী বলতে পারবেন যে কারা কারা যোগ্য? তাহলে যে অযোগ্য সেও কি পড়াবে? প্রথম কথা। তাহলে তার কাছ থেকে কেন একজন সাধারণ বাড়ির ছেলে মেয়ে পাঠ নিতে বাধ্য থাকবে? ইভেন বিনা পয়সায় অযোগ্যের কাছ থেকে কেন একজন কৃষকের সন্তান পড়বে? রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাড়ির ছেলে মেয়েদের, তার ভাই ভাইপোদের ছেলে মেয়েদের কি ওই সাদা কাতার মাস্টারদের কাছে পড়াবেন? আপনার বাড়ির ছেলে মেয়েরা ভালো স্কুলের শিক্ষকদের কাছে পড়বে, আর গ্রামের সাধারণ কৃষক পরিবারের সন্তানরা তারা ওই সাদা কাতার মাস্টারদের কাছে পড়বে? এই কথা আপনি বলতে মুখ্যমন্ত্রী চাইছেন? বলছেন 2022 থেকে আপনারা নোংরা খেলা শুরু করেছেন, যাত্রাপালার মাধ্যমে আপনারা সব ভুলাচ্ছেন। দেখুন, মুখ্যমন্ত্রী এই চুরিটা যদি না করতেন তাহলে একজনেরও চাকরি যেত না। এই চাকরি যাওয়ার জন্য দায়ী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলেরা। তার কারণ এরা চুরি করেছে। তুমি চুরি করবে, চোরকে চোর বলা যাবে না। জনগণের সাধারণ গরিব বাড়ির ছেলেদের সাদা খাতার মাস্টারের কাছে তুমি পড়তে বাধ্য করবে। জনগণের ট্যাক্সের টাকায় তোমার দলের লোকজনেরা যাদের কাছ থেকে কাঁড়ি টাকা নিল ঘুষ হিসাবে, চাকরি বিক্রি করার টাকা হিসেবে, তাদের টাকাগুলো তাদের বাড়িতে রেখে দিতে হবে। তাদের একেবারে বড় বড় বাড়ি তৈরি হবে, গাড়ি তৈরি হবে, তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে। আর গরিব বাড়ির ছেলেমেয়েরা তারা ওই সাদা খাতার মাস্টারদের কাছ থেকে যারা চাকরি কেনে নেয় তাদের ধিক্কার, মুখ্যমন্ত্রী বলছেন। আর যারা বেসিক্যালি এই চাকরি দেয় সাদা খাতার মাস্টারদের অর্থের বিনিময়ে, তাদের ধিক্কার। যে যারা জেলে ভরে দিলেও আই ডোন্ট কেয়ার। ও তো জেলে যাবে। ও বেসিক্যালি কাজ থেকে ও এটা স্বগতোক্তির মতো বলে রেখে দিল, আগামী কাল মামলা আছে, কেউ ওকে বাঁচাতে পারবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে। সেই জন্য ও কি করেছে, নিজে শুধু জেলে যাবে না, আজকে ইচ্ছা করে এটা করে বেসিক্যালি তাদেরকেও একসাথে জেলে নিয়ে যাওয়ার ধান্দা করছে। তার কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আইসোলেট করে দিন। দেখুন, অবশ্যই। তার কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী দুটো সেপারেট, একদম কমপ্লিট লাইন। যারা স্বচ্ছতার পক্ষে, যোগ্যতার পক্ষে, তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের পক্ষে, আর যারা অস্বচ্ছতার পক্ষে, অযোগ্যদের পক্ষে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়দের পক্ষে। একদম ক্লিয়ার কাট আইসোলেশন, ক্লিয়ার কাট লাইন। তার কারণ আজকে যারা যোগ্য বলছে, আমি একেবারে পরিষ্কার করে বলে দিই যে কেন এই যোগ্য অযোগ্য সেপারেশন হলো না, এটা বুঝে নেওয়া প্রয়োজন। তার কারণ অরিজিনাল ওএমআরও নেই, মিরর এমএলও নেই। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাদের রায়ে। ইভেন যখন রাজ্য সরকার তারা নিশ্চুপ ছিল মামলা চলাকালীন, বোর্ড তারা নিশ্চুপ ছিল মামলা চলাকালীন, এসএসসি ওই ওএমআর এর দায় নেয়নি। আর যারা নিজেদের আজকে যোগ্য বলে ক্লেম করছেন, যারা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকছেন বা কিছু ছেলে মেয়েকে ভুল বুঝিয়ে সাথে রাখতে বাধ্য করছেন, তারাও ওই মুখ্যমন্ত্রীকে যারা ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা পয়সা দিয়েছিল তাদের চাকরি বাঁচানোর জন্য, তারাও কিন্তু মামলা চলাকালীন নিশ্চুপ ছিলেন। যদি বলতেন যে হ্যাঁ ওই প্রতিটি ওএমআর আমাদের ওএমআর, চিৎকার করে যারা যোগ্যদের পক্ষে ছিলেন তারা যদি চিৎকার করে বলতেন প্রথম থেকে, তাহলে এই পরিণতি হয়তো বা হতো না। কিন্তু তারা তখন ছিলেন কি নিশ্চুপতার দলে। নিশ্চুপ থেকে ভেবেছিলেন নিজেদেরটাও বাঁচবে, আর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়রা যারা পয়সা নিয়েছেন যাদের কাছ থেকে তাদেরটাও বেঁচে যাবে। ভাইদের নাইয়া পার লাগিয়ে দেবেন। ভাইদের নাইয়া পার হবে না, অযোগ্যদের নাইয়া পার কোনোদিনই হতো না। কিন্তু এইটা স্বীকার না করে নিজেদেরকেই বিপদে ফেলেছেন। এই যদি ওএমআর শিট স্বীকার করে নিতেন যে ওটাই অরিজিনাল ওএমআর শিট, ওটাই হার্ড কপি নেই, ওই মিরর ইমেজই আমাদের কপি, কেউ স্বীকার করেননি। তখন আমরা চিৎকার করে গলা ভেঙে গিয়েছে, বলেছি ওটা অরিজিনাল ওএমআর শিট প্রমাণ করতে কি না করেছি, তখন কেউ সঙ্গে ছিলেন না।
তখন ভেবেছিলেন না না ওই বন্ধুদের সাথে সঙ্গে থাকি, ওই আনটেন্টেডরা ওরা বলছে ওটা অরিজিনাল না, আমরা নিশ্চুপ থাকবো, তাহলে ওদেরও নাইয়া পার হবে, আমাদের তো নাইয়া পার হবেই। বলছে আম আর আমড়া এক নয়, মুখ্যমন্ত্রী বলছেন দাদা, আম গাছে কখনো আম ফলে, এই আমড়া গাছে কখনো আম ফলে না, তাই Exactly. এই কেসটা আমরা লড়বো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়বো। একদম ওকে এরপরে এটা বলার পরে একদম ওকে জেলের বাইরে রাখা উচিত না, ওকে তো অন্তত খাঁচায় ভরে দেওয়া উচিত। বেকার রয়্যাল বেঙ্গল টাইগারকে কেন সমাজের রেখে দেওয়া হবে, ছেড়ে রাখা হবে? ও যে কোনো সময় হালম করে যে কোনো মানুষকে খেতে পারে। ফলে এরকম লোক যে হিংস্র জীবকে একদম খাঁচার বাইরে রাখা উচিত নয়, ওকে ইমিডিয়েট খাঁচায় ভরে দেওয়া উচিত, কারণ ও হিংস্র হয়ে উঠেছে এবং ও এতদিন ধরে টাকা খেয়েছে। এবার যেহেতু ও টাকা খাওয়ার জন্য সকলের চাকরি খুব স্বাভাবিকভাবেই চলে গেছে, এরপরে ও আরো কিছু খাওয়ার জন্য, প্রেস সিলেকশন প্রসেসে আরো কিছু খাওয়ার জন্য ও আরো হিংস্র হয়ে উঠেছে সামনে 26-এর ইলেকশন। সেই জন্য এইরকম হিংস্র জীবকে এক মুহূর্তের জন্য খাঁচার বাইরে রাখবে না। সবাইকে অযোগ্য বলার অধিকার দিল কে? আপনাদের চাকরি বাতিল করার কেন করলেন এই ধরনের কাজ? কারা অধিকার দিল? শিক্ষা ব্যবস্থাকে ভাঙার চক্রান্ত মুখ্যমন্ত্রী বলছেন। দেখুন, যোগ্যদের একজনেরও চাকরি যেত না যদি একটা অযোগ্যের চাকরি চলে যেত। সেই অযোগ্যটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই অযোগ্যটার যদি চাকরিটা না থাকতো, ওই অযোগ্যর জায়গায় যদি বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতো, তাহলে এই দিন দেখতে হতো না। দুর্ভাগ্য হলো ওই পদে একজন অযোগ্য, দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিপরায়ণ, আপাদমস্তক, নির্লজ্জ বসে গেছে। ফলে একজন অযোগ্য, নির্লজ্জ, দুর্নীতিপরায়ণ ব্যক্তি মুখ্যমন্ত্রীর পদে বসার জন্য আজকে যোগ্য অযোগ্য উভয়ের চাকরি গেছে। আর উনার অসীম লোভ, উনি টাকা দিলে যা ইচ্ছা তাই করতে পারে। বলছে আমি যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি কেড়ে নিতে দেবো না, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। দেশের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয় অলরেডি রায় দিয়ে দিয়েছে, সেটা মানতে হবে। আপনাকে উদাহরণ দিয়ে বলে দিই, পরিষ্কার হয়ে যাবে। দেশের সর্বোচ্চ ন্যায়ালয় রায় দিয়েছে বাবরি মসজিদের যেখানে ছিল সেখানে রাম মন্দির হবে। অনেকের রায় পছন্দ হয়নি, রায় নিয়ে 5টা কথা বলা আছে, কিন্তু সে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই ক্ষমতা থাকে যে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের দেয়া রায় তিনি না মেনেও তিনি বহাল তবিয়তে থাকবেন, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমার বিনীত নিবেদন, অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের পক্ষ থেকে যে ওই রাম মন্দিরের রায়টি আপনি না মেনে একবার দেখিয়ে দিন। দেখি কত বড় আপনি হরিদাস পাল। আর আপনি মানবেন না, না মানেন, ঘাট চেপে ধরে জেলে ভরে দেবে, ঘাট চেপে ধরে জেলে ভরে দেবে। ওই ক্রিমিনাল কন্টেম্প কি আপনি বোধহয় এগুলো জানেন না। একবার খেয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছেন, ক্ষমা চেয়ে বাড়ি এসেছিলেন, ওকে বলেছিল কথা বলতে সাবধান থাকতে। ও তো জানে না, ওর ফল এতদিন বুঝেছে, ও ভেবেছে ক্ষমতা পেয়ে গেছিস, ভোট পেয়ে গেছি মানে যা ইচ্ছা তাই করতে পারবো। আইনের শাসন, আইন মেনে শাসন করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো গন্ড মূর্খরা মাথার উপরে বসে পড়েছে। একে ও কিছু বোঝে না, ও 2-4 লাইন কিছু বোঝে না। আমি তো বলেছি ওর 4 লাইন নোটিশ দেওয়ার ক্ষমতা নেই। এই যে প্রেস সিলেকশন নিয়ে ওর দলের এক সাংসদ আইনজীবী যা বলেছে, ওই নোটিশ যদি আসে, আমি বলেছি 1 মিনিট 1 সেকেন্ড লাগবে না। সে বলেছে, ভিডিও করে সে বলেছে যে ওই শুধুমাত্র অ্যাপয়েন্টেড যারা, কল্যাণ ব্যানার্জি, অভিষেক মনু সিংভি, উনি বলেছেন কপিল সিব্বাল সব রাজ্যের আমার প্যানেলের আইনজীবীরা লড়বেন। আগে কারা লড়েছিল? আগে কি অন্য কেউ এসে লড়েছিল দেখি? আগে তো তারাই লড়েছিল। এই যে যখন মামলা চলে, কারা লড়েছিল? যদি বা আশা ছিল কিছুটা ক্ষীণ হলেও, যদি কোনো আশা ছিল না, ও মুখ্যমন্ত্রী আজকে মোটামুটি তার 12টা বাজিয়ে দিয়েছে। বেসিক্যালি উনি আসলে এইটা করে উনি বেসিক্যালি কি চাইছেন কেউ বুঝতে পারছেন না। আসলে উনি যেটা চাইছেন যে টাকা খাওয়া হয়ে গেছে, আবার সামনের মাস থেকে বেতনও দিতে হবে না, আবার নতুন সিলেকশনে আবার কিছু টাকা তো বাজার থেকে তুলে নেবো। ফলে উনি টাকা তোলার পরিকল্পনা করছে। এই যে করলো, আমি তো বলেছি যে বেসিক্যালি উনি এইরকম করে লোকসভা ভোটের আগে 2016 সালের সিলেকশনের সাপেক্ষে যখন আন্দোলন করছিল ছেলেমেয়েরা, সেখানে গিয়ে ও বেসিক্যালি এই দুর্নীতিটা শুরু করেছিল মমতা ব্যানার্জি। প্রথমে ছেলে মেয়েদের র্যাঙ্ক জাম করে চাকরি দেওয়া, ওই যে কমিটি তৈরি করা, 5 সদস্যের কমিটি, 5 সদস্যের কমিটির মধ্যে 5 জন
সরকারি অফিসিয়াল 5 জন ছাত্রছাত্রীদের মধ্যে থেকে এই 5 জনকেই দুর্নীতিগ্রস্ত হয়ে চাকরি দিয়েছিল। এখন যারা নেতা হয়েছেন তাদেরও বলি ইনসানের পরিণতির কথা মাথায় রাখবেন, দয়া করে 2 নম্বরই চাকরি নেবেন না। 2 নম্বরই চাকরি নিলে একই পরিণতি হবে। ইনসানরা তারা ওই র্যাঙ্ক জাম করে চাকরি নেওয়ার ফলে কিন্তু গোটা প্যানেল বিপদে পড়েছে। আপনারাও দয়া করে আগামী দিনের ইনসান হবেন না। যারা মনে করছেন যে মুখ্যমন্ত্রীর এই কথায় চিড়ে ভিজিয়ে কোথাও না কোথাও একটা ফিট হয়ে যাব, ওই ফিট হওয়ার ধান্দা যদি করেন তাহলেই কিন্তু আনফিট হয়ে যাবেন। ফিট হওয়ার ধান্দা করবেন না। যদি মনে করেন মুখ্যমন্ত্রী কোথাও একটা ফিট করে দেবে, আমরা পরে পুষিয়ে দেবো, তুমি কে পুষানো রে? আইন মোতাবেক যদি তুমি বেতন না দাও, তোমার ওটা বাবার টাকা, ওটা তোমার বাবার টাকা না, ওটা জনগণের ট্যাক্সের টাকা। আমি পুষিয়ে দেবো। তুমি কোন হরিদাস পাল? ওকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ওকে ক্লারিফিকেশন দিতে, তুই কোন হরিদাস পাল রে বাবা? তোকে এসে বুঝিয়ে দিয়ে যাবে, হাত জোর করে দাঁড়াবি। তুই কোন হরিদাস পাল? তোকে এসে বুঝিয়ে দিয়ে যাবে বাবা। সুপ্রিম কোর্টের বিচারপতি ওকে এসে বুঝিয়ে দিয়ে যাবে। কোন আইনজীবীর চেম্বারে ব্যাগ বলার দক্ষতা নেই, ওকে কেউ ব্যাগ বইতেও নেবে না চেম্বারে। মুখ্যমন্ত্রী তো বলেন আপনি বড় আইনজীবী। ওকে বললাম তো কোনো ভালো চেম্বারে ওকে ব্যাগ বইতেও নেবে না, ওকে কোনো ক্লাস ব্যাগ বইতে নেবে না। ও তো আইনজীবীর চেম্বারে, ওকে কেউ ব্যাগ বইতে নেবে না। বলছি দাদা, আজকে বিশিষ্ট ব্যক্তিরা বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন, সেই আবুল বাসার থেকে শুরু করে আপনার সুবল সরকার, সবাই তেল মারার জন্য ছিলেন। প্রথম কথা এই সভাতে যা যা বলেছেন। বলছি সুবোধ সরকার আর আবুল বাসারদের কি চাকরি গেছে? আমি জিজ্ঞাসা করছি, যেহেতু এটা মঞ্চটা চাকরি প্রার্থীদের ছিল। দেখুন আমি বলি যে এদের চাকরি যারা হারা তাদের যদি সভা থেকে থাকে, প্রথম কথা উনি 2 ঘন্টার মধ্যে রায়দানের 2 ঘন্টার মধ্যে কি করে ওকে ইনভিটেশনই বা করলো কি করে, আর এই এত তাড়াতাড়ি কিভাবে এই অর্গানাইজেশন হলো, এই অর্গানাইজড হলো, কিভাবে এরা একত্রিত হলো। এই তো আমি তো তাদের শুনছি, তাদের মধ্যে থেকে কেউ ঢুকতে পায়নি বলে বিক্ষোভ, কেউ কারা এসছে একদম আমাদের ক্যামেরার সামনে লোকেরা জানিয়েছে, একদম আমাদের ক্যামেরার সামনে যে পাস গুলো নাকি বিক্রি হয়েছে, বিলি হয়েছে, তৃণমূলের শিক্ষা সেল বিলি করেছে। তাহলে এই যদি পরিস্থিতি হয়, আসলে বেসিক্যালি বাজার থেকে তো তৃণমূল টাকা চলেছে এই জন্য যাতে এই যে চাকরি, দেখুন চাকরি সকলের চলে গেছে, চাকরি ও বেসিক্যালি এটা বলে এই যে দালালরা তৃণমূলের নেতারা যে ওদের যে মানে এই যে টাকা আদায়ের জন্য যা যা ট্রিটমেন্ট করতো, ও বেসিক্যালি আজকে সভা করে ওর নিজেদের লোকদের ডেকে নিয়ে আজকে সভা করে ওই যাতে ওই ট্রিটমেন্টটা না হয় তার বন্দোবস্ত করলো। তার কারণ ওই সকলকে আশা দিয়ে রেখে দিল যে দেখো ইয়ে করেছি। আমি বলছি একজনেরও সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে ওই রায় আর অল্টার হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে এদের চাকরি গেছে, যারা টাকা দিয়েছেন আমি তাদের বলছি যে টাকা আদায় করে নিন। এ মিথ্যা কথা বলছে, ইভেন ভলেন্টারি সার্ভিসেও কন্টেম্পচুয়াস অ্যাক্ট, ভলেন্টারি সার্ভিসও দিতে পারবেন না। এ মিথ্যা কথা বলছে, বেসিক্যালি ঢপবাজি করছে। বেসিক্যালি কারোর এই যে আমরা পুষিয়ে দেবো, কি করে পোষাবে? সরকারি টাকা পুষিয়ে দেবে তুমি কিভাবে পোষাবে? এইসব মিথ্যা কথা বলে বেসিক্যালি ওই যে ট্রিটমেন্ট হতো, গাছ, ল্যাম্পপোস্ট, দড়ি, বাঁশ এসব ব্যবহৃত হতো। ও এইগুলো থেকে যাতে ওর ছাড়া দালালরা কিছুদিন এই ট্রিটমেন্টের শিকার না হয় সেই জন্য ও বেসিক্যালি কিছুটা বিষয়টা ডেফার করলো, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আমি বলছি আপনাদেরকে পুরো ঢপবাজি দিচ্ছে। যারা টাকা দিয়েছেন তাদের কিন্তু মাইনের টাকা ফেরত দিতে হবে। টাকা জমি বেচিয়ে টাকা দিয়েছেন, অন্তত পক্ষে বাড়ি বেচে মাইনের টাকা ফেরত দিতে হবে, অন্তত পক্ষে জমি বেচার টাকাটুকু তুলে নিন। যে যে তৃণমূল নেতাকে টাকা দিয়েছেন, যে যে দালালকে টাকা দিয়েছেন, আপনারা প্রকাশ্যে বলে ফেলুন এবং প্রয়োজন হলে যারা যারা টাকা দিয়েছেন বলুন, আমাদেরকে তথ্য দিন, যা যা প্রয়োজন সমস্ত কিছু সাহায্য করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য।